ওয়েলকাম টু জেপিডি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীতে তোমাদের যারা 2025-এ বৃত্তি পরীক্ষা দিতে চলেছ তারা অবশ্যই পূর্ববর্তী বা বিগত বছরের প্রশ্নপত্রগুলো অবশ্যই লক্ষ্য করবে। আর সেই প্রশ্নপত্রগুলোর মধ্যে আজকে আমি তোমাদের 2023-এর যে বৃত্তি পরীক্ষা বা স্কলারশিপ পরীক্ষাটা হয়েছিল, আমি সেই 2023-এর স্কলারশিপ বা বৃত্তি পরীক্ষার গণিত বিষয়টা আমি সম্পূর্ণ আলোচনা করব। গণিত বিষয়টা কীভাবে প্রশ্নপত্র হয়েছিল তার সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওতে করব। চলো দেখি আমরা 2023 সালে যে তোমাদের বৃত্তি পরীক্ষার যে গণিতের প্রশ্নপত্রটা হয়েছিল তার পূর্ণমান ছিল 100 নম্বরের প্রশ্ন হয়েছিল, আর সময় ছিল 2 ঘন্টা 30 মিনিট। চলো আমরা দেখি প্রশ্নটাগুলো দেখি কী ছিল বিগত বছরের বা 2023 সালের যে প্রশ্নপত্রটা ছিল কী ছিল দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছাত্রী 7 × 1 = 7 ছিল। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কয়েক দিকের প্রশ্ন। দেখো রাত 11টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে কত? আমাদের 12 ঘন্টা ঘড়িতে রাত 11টা যখন বাজে তখন 24 ঘন্টা ঘড়িতে কত বাজে বলো তো? 24 ঘন্টা ঘড়িতে আমরা 23 তখন 24 ঘন্টার ঘড়িতে কত বাজবে? 23। কীভাবে হলো দেখো, চলো আমরা গণিতটা সমাধান করি কীভাবে হয়। দেখো যখন আমাদের 12 ঘন্টার ঘড়িতে 12 ঘন্টার ঘড়িতে যখন 12 ঘন্টার ঘড়িতে যখন দুপুর 12টা হয় তখন 24 ঘন্টার ঘড়িতেও দুপুর 12টা হয় 24 ঘন্টা ঘড়িতে। আর যখন 12 ঘন্টার ঘড়িতে যখন 12 ঘন্টা ঘড়িতে যখন দুপুর 1টা হয়, যখন 1টা হয় তখন কী হয়? তখন 24 ঘন্টা ঘড়িতে কত? তখন হবে 13টা হয় 13টা। অর্থাৎ তোমরা করবে যে দুপুর 12টার পর যদি বা 24 ঘন্টা ঘড়িতে 12টার পর কিংবা 12 ঘন্টা ঘড়িতে 12টার পর যদি হয় তখন কী হবে? তখন তোমরা 12র সঙ্গে যত বলা হয়েছে তত গুণ করে দেবে। যদি দেখো এখানে বলা হয়েছে দুপুর 12টার রাত 11টা যদি হয় তাহলে 24 ঘন্টা ঘড়িতে কী হবে তখন? তাহলে 12টার সঙ্গে 11টা যোগ করে দেবে। 12টার সঙ্গে 11টা যোগ করে দেবে, কত হয়ে যাবে? সমান কত হবে? 23 হয়ে যাবে। কেমন? সমান 23 হয়ে যাবে। 23 ঘন্টা হয়ে যাবে। তখন 24 ঘন্টা ঘড়িতে কত হবে? 23 ঘন্টা হবে। চলো পরের প্রশ্ন দেখি কী হচ্ছে। দেখো পরের প্রশ্ন বলছে যে একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা হবে। একটি মৌলিক সংখ্যার উৎপাদন বলা হয়েছে, এখানে উৎপাদক হবে। একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা হবে, উৎপাদকের সংখ্যা কটি? ড্যাশটি। দেখো একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কিন্তু সবসময় দুটি হয়ে থাকে। কটা? দুটো। দেখো একটি মৌলিক সংখ্যার উৎপাদক যে দেখি আমরা, যদি আমরা মৌলিক সংখ্যা হিসেবে যদি 3 ধরি, একটি মৌলিক সংখ্যা যদি 3 ধরি সেক্ষেত্রে কী হবে বলো তো? একটি মৌলিক সংখ্যা যদি 3 ধরি বা বাংলা 3 ধরি তাহলে সেক্ষেত্রে তার উৎপাদক কত হবে বলো তো? আর 3 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 1 দ্বারা বিভাজ্য হবে। আর 1-এর সঙ্গে যদি 3 গুণ করি 1 3-এ 3 হচ্ছে। তাহলে কতগুলো উৎপাদক পেলাম? দুটো উৎপাদক পেলাম, 1 ও 3 পেলাম। অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যা, শুধু 3 নয়, তোমাদের সংখ্যার 1 থেকে 10 কিংবা 1 থেকে 100 যে কোনো মৌলিক সংখ্যার যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা কতগুলো হবে? দুটি হবে। উৎপাদক সংখ্যাটা হবে দুটি। কেমন? চলো আমরা পরের প্রশ্নটা দেখি। তাহলে যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক কত হবে? মৌলিক সংখ্যার উৎপাদক কতগুলো হবে? দুটি হবে। দেখো পরের প্রশ্ন দেখো, 500 সেন্টিমিটার সমান কত মিটার? দেখো 500 সেন্টিমিটার দেখি আমরা। 500 সেন্টিমিটার দেখো 500 সেন্টিমিটার বলা হয়েছে। 500 সেন্টিমিটার সমান কত মিটার বলা হয়েছে? তোমরা কি করবে? এখানে 500 সেন্টিমিটার বলা হয়েছে, আমরা একটু দেখে নিই। সেন্টিমিটার থেকে মিটার আসছে, অর্থাৎ ডান থেকে বামে আসছে কতগুলো ঘর? মিটার, ডেসি, সেন্টি, মিলি। মিটার, এখানে যদি মিটার হয় এ সেন্টি হচ্ছে, তাহলে মিটার, ডেসি, সেন্টি, মিলি, অর্থাৎ সেন্টি পর্যন্ত আসছে। তাহলে মিটার থেকে সেন্টি বা সেন্টি থেকে মিটার আসছে, ডান থেকে বামে আসছে সেন্টি থেকে মিলি। আমি একটু ভালো করে লিখে দিচ্ছি। দেখো কিলো, আমরা মেট্রিক্স নিয়মে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। দেখো বলা হচ্ছে
যে এখানে আমরা ম্যাট্রিক্সে কতগুলো একক পেলাম, 7টি একক পেলাম, 7টি একক পেলাম। দেখো এখানে কী বলেছে, সেন্টি থেকে মিলি, সেন্টি কোথায় হচ্ছে অর্থাৎ সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, আর মিটার কোথায় এখানে, তাহলে এখানে কত সেন্টিমিটার বলা হচ্ছে, 500 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার বলা হয়েছে। আর কোথায় আসবে, মিটারে আসবে, অর্থাৎ সেন্টি থেকে মিটার, সেন্টি থেকে সেন্টিমিটার থেকে মিটার আসতে হলে কতগুলো ঘর হচ্ছে মাঝে, দুটো ঘর, দুটো ঘর মানে দুটো 10, অর্থাৎ দুটো 10-এর গুণফল। আমরা জানি ডান থেকে বামে ম্যাট্রিক্স নিয়মের ডান থেকে বামে গেলে কি সবসময় ভাগ হয়, তাহলে কত হবে, কত দিয়ে ভাগ করতে হবে, 10-100 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ কত করবে, যে 500 সেন্টিমিটার সমান কত হবে, কত মিটার সমান 500/100 সমান কত হচ্ছে 105-এ 500, 105-এ 500 সমান কত সেন্টিমিটার হচ্ছে 5 সেন্টিমিটার, কত সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার হবে, সরি 5 মিটার, 5 মিটার। তাহলে আমরা কি জানলাম, 500 সেন্টিমিটার সমান কত মিটার হলো, 5 মিটার, 500 সেন্টিমিটার সমান কত হচ্ছে 5 মিটার। কেমন, চলো পরের প্রশ্নটা দেখি কী হয়েছে। বলছে 0.9কে সামান্য ভগ্নাংশে লিখো। দেখো 0.9কে যদি সামান্য ভগ্নাংশে করি, 0.9 0.9কে যদি আমরা সামান্য ভগ্নাংশে করি, তখন কী করবো, তখন আমরা বাই একটা দিয়ে দেবো, এবার দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখে ফেলবো। দশমিক বাদ দিলে পুরো সংখ্যা হচ্ছে 0.9 হচ্ছে, আর কোনো সংখ্যার আগে কিন্তু 0 থাকে না, 0 উঠে যাবে, আর নিচে মনে করো দশমিক মানে 1 ধরো, দশমিক মানে 1, এই দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে, দশমিকের পরে ডান দিকে মোট একটা অঙ্ক আছে, একটা অঙ্ক মানে কি, একটা 0 বসিয়ে দাও, কত হচ্ছে 9/10 হলো, 9/10, অর্থাৎ 0.9কে সামান্য ভগ্নাংশে, এটা দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। কেমন, প্রকৃত ভগ্নাংশ। এবার চলো দেখি আমরা পরের প্রশ্ন দেখি, তাহলে 0.9কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, 9/10। তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা কি বলছে, যে পরের প্রশ্ন বলছে একে শূন্যস্থান বা ফাঁকা ঘর, তারপরে 1/15, এখানে লেস দেন বলা আছে, আর গ্রেটার দেন আর লেস দেন বলা আছে। দেখো এক পূর্ণ সংখ্যা, দেখো এটা 1/15 আছে প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবে যে কোনো প্রকৃত ভগ্নাংশ সর্বদা কী হয়, একের থেকে ছোট হয়, যে কোনো প্রকৃত ভগ্নাংশ সর্বদা একের থেকে ছোট হয়। দেখতে পাচ্ছি একটা এখানে বড় হচ্ছে, অর্থাৎ এখানে কী হবে, গ্রেটার দেন হবে, অর্থাৎ এই চিহ্নটা এখানে বসবে। এক সর্বদা প্রকৃত ভগ্নাংশ থেকে সবসময় বড় হয়, বোঝা যাচ্ছে। এক বা একের বেশি যে কোনো সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা সর্বদা কী হয়, প্রকৃত ভগ্নাংশ থেকে সবসময় বড় হয়। চলো পরের প্রশ্ন দেখো, চয় থেকে ইটের মতো জিনিসের আকারের নাম কি, ইটের মতো জিনিসের আকারের নাম হচ্ছে আয়তঘন, ইটের মতো জিনিসের আকারের নাম হচ্ছে কি, আয়তক্ষেত্র বা আয়ত ঘন হতে পারে, আয়তক্ষেত্র। ইটের মতো জিনিসের আকারের নাম হচ্ছে আয়তক্ষেত্র বা আয়তঘন, কি হচ্ছে আয়তঘন। কেমন, চলো পরের প্রশ্ন দেখো, 2023 সালে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিন হয়। 2023 সালে ফেব্রুয়ারি মাস, কিন্তু 2023টা কোন সাল বলো তো, 2023 সালটা কিন্তু লিপ ইয়ার নয়। যদি লিপ ইয়ার হতো তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হতো, 2023 সালটা লিপ ইয়ার নয়, সুতরাং কী হবে, এই সালটা হবে তোমাদের সর্বদা কী সাল হবে বলো তো, এই সালটা হবে সাধারণ সাল, 2023 সাল সাধারণ সাল। সুতরাং ফেব্রুয়ারি মাস সাধারণ সালের ফেব্রুয়ারি মাস কত সালে হয়, কত দিনে হয়, 28 দিনে হয়, কত দিনে, 28 দিনে। যদি এটা লিপ ইয়ার হতো, লিপ ইয়ার বছর হতো, তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কত দিনে হতো, 29 দিনে হতো। কেমন, চলো পরের প্রশ্ন, মিটার হলো ড্যাশ পরিমাপের একক, মিটার হলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, মিটার হলো কি, দৈর্ঘ্য পরিমাপের একক, দৈর্ঘ্য পরিমাপের একক। পরের প্রশ্ন দেখো, 2 থেকে প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কয় দিকের প্রশ্ন দেখো, 7503 আচ্ছা দ্বারা 753 দ্বারা কী হচ্ছে, 7503 দ্বারা হবে, দয় আকার হবে, দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো। দেখো 4 অঙ্কের বৃহত্তম কতগুলো অঙ্ক আছে, 1 2 3 4, এই 4 অঙ্ক দ্বারা 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আমাদের লিখতে হবে। চলো আমরা এখানেই লিখে দিচ্ছি না, 7503, চলো 7503, দেখো 7503 দ্বারা গঠিত, দেখো বৃহত্তম সংখ্যা হচ্ছে কি, বৃহত্তম সংখ্যা হচ্ছে, দেখো এর মধ্যে সবথেকে বড়, দেখো বড় অঙ্কটা লক্ষ্য করো, এখানে সবথেকে বড় হচ্ছে 7, তারপর হচ্ছে 5, তারপরে 3, তারপরে 0, তাহলে 7 5 3 0, 7530 হবে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে
ক্ষুদ্রতম সংখ্যা দেখো সব থেকে ছোটো কিন্তু যদি ধরি অঙ্কটা 0 হচ্ছে, তারপরে হচ্ছে 3 হচ্ছে, তারপরে 5 হচ্ছে, তারপরে 7 হচ্ছে। কিন্তু আমাদের 0 যদি আগে হয়, কোনো সংখ্যার 0 যদি ধরো 2 0 যদি হয়, 0-এর কোনো ভ্যালু থাকে না, 0 বাদ চলে যায়, কথা হচ্ছে 2 হয়। সুতরাং কোনো সংখ্যার আগে কিন্তু 0 থাকলে সেটা ক্ষুদ্রতম সংখ্যা হয় না। তার পরবর্তী অঙ্কটা অর্থাৎ তার তুলনায় সবথেকে বড় সংখ্যাটা, তার তুলনায় বড় সংখ্যাটা হবে, সেটা হবে প্রথম। অর্থাৎ 3 এখানে দেখো 0-এর পরবর্তী অঙ্ক 3, আর 3 প্রথমে বসাবে, তারপরে 0 বসাবে, তারপরে বড় কোনটা 5, তারপরে 5, তারপরে হচ্ছে 7। বোঝা গেছে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হলো? 3 0 5 7 হবে। আর বৃহত্তম সংখ্যা হচ্ছে কত সংখ্যা কত? 7 5 3 0। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 12 দিন 10 ঘন্টা, 12 দিন 10 ঘন্টা সমান কত ঘন্টা? 12 দিন 10 ঘন্টা, তাহলে 12 দিন 10 ঘন্টা সমান কত ঘন্টা? চলো আমরা করি গণিতটা। চলো বলা হচ্ছে 12 দিন 10 ঘন্টা, 12 দিন 10 ঘন্টা, 12 দিন 10 ঘন্টা বলা হয়েছে তো? অবশ্যই হ্যাঁ, 12 দিন 10 ঘন্টা সমান কত ঘন্টা? দেখো একদিন মানে আমরা জানি কি একদিন, 12 দিন বলা হয়েছে, তাহলে আমরা একদিন মানে কি 24 ঘন্টা জানি, একদিন সমান কি 24 ঘন্টা জানি। তাহলে একদিন যদি 24 ঘন্টা হয়, তাহলে 12 দিন সমান কত হবে? 12 দিন সমান তাহলে কত হবে? বা 24 গুণিতক 12, 24 গুণিতক 12 সমান কত হবে? 24 গুণিতক 12 গুণ করলে কত হবে? আমরা গুণ করি বলি, 24 আর 12 গুণ করলে 12 4 48-এর 8, 12 4 48-এর 8, আর হাতে লেলা 4, 12 দুগুণে 24, আর 25 26 27 28, 288, আর এখানে 10 ঘন্টা দেওয়া আছে। সুতরাং এখানে উত্তরটা কী হবে? এখানে 10 ঘন্টা দেওয়া হয়েছে, দেখো 10 ঘন্টা যোগ করে দেবো, তাহলে 2 9 8 কত হবে? এখানে 24 গুণিতক 12 হচ্ছে 288 ঘন্টা, অর্থাৎ 12 দিন সমান কত হবে? 288 ঘন্টা। আর 12 দিন প্লাস 10 ঘন্টা আছে, তাহলে 12 দিন সমান যদি 88 ঘন্টা হয়, 88 ঘন্টা প্লাস 10 ঘন্টা, তাহলে কত হচ্ছে? 88 ঘন্টা সমান 288 ঘন্টা প্লাস 12 ঘন্টা, 12 ঘন্টা সমান কত ঘন্টা হবে? সমান 298 ঘন্টা, 298 ঘন্টা। কেমন? 298 ঘন্টা। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো পরের প্রশ্ন হচ্ছে ছোটো থেকে বড়ো সাজাও, 4937, 2059, আর 3870, আর 5139। দেখো এই সংখ্যাগুলির মধ্যে কি কোনটা ছোটো আর কোনটা বড় আমাদের বের করতে হবে। দেখতে পাচ্ছি দেখো প্রথমে একক দশক শতক হাজার প্রতিটা সংখ্যা কিন্তু দেখো লক্ষ্য করো, প্রতিটা সংখ্যা কিন্তু আমাদের দেখতে যে 4টি অঙ্ক দ্বারা বিভাজ্য, 4টি অঙ্ক দ্বারা গঠিত। তাহলে প্রতিটা অঙ্ক 4টি অঙ্ক দ্বারা বিভাজ্য। সব থেকে একক দশক শতক হাজারের অঙ্কগুলো দেখো, হাজারের অঙ্কগুলো লক্ষ্য করো সবগুলো আলাদা। সুতরাং আমরা এখান থেকে সহজে ছোটো বড়ো বের করে নিতে পারবো। দেখো হাজারের অঙ্কটা দেখো, এর মধ্যে সবথেকে বড় কোনটা দেখতে পাচ্ছি? 5, অর্থাৎ এই সংখ্যাটা সবথেকে বড় হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বড় সংখ্যা। সবথেকে বড় থেকে ছোট থেকে বড় যদি সাজাই, সবথেকে ছোট হচ্ছে 2059, তার থেকে হবে এর থেকে বড় হচ্ছে 3870, আর এর থেকে বড় হচ্ছে কোনটা? 4937, এর থেকে বড় কোনটা হচ্ছে? 5139। সুতরাং বড় সংখ্যা কোনটা হচ্ছে? তাহলে এটা বড়, তারপরে হচ্ছে তার থেকে এটা ছোট, তার থেকে এটা ছোট, তার থেকে এটা ছোট। কেমন হয়ে গেছে? তাহলে এখানে ছোট থেকে বড় তোমরা অবশ্যই বুঝতে পারলে। তাহলে আমরা করে ফেলি বড়, ছোট থেকে বড় যদি হয়, ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় যদি সাজানো হয়, তাহলে কি প্রথমে হচ্ছে ছোট সংখ্যা কত হচ্ছে? ছোট সংখ্যা হচ্ছে 2059, 2059। তারপরে হচ্ছে গিয়ে দেখো 3870, তারপরে হচ্ছে 4937, তারপরে হচ্ছে 5100, তারপরে হচ্ছে 5139। কেমন? ছোটো থেকে বড় তোমরা গ্রেটার দেন দিয়ে চালাতে পারো, আচ্ছা সম্পূর্ণ করতে পারো গণিতটা। ছোটো বা একে যদি বড় থেকে ছোটো সাজানো হতো, তাহলে বড় থেকে যদি ছোটো সাজানো হতো, বড় থেকে যদি ছোটো সাজানো হতো, সেক্ষেত্রে হবে বড় কোনটা শেষ থেকে বসিয়ে নিয়ে আসবে, 5139, অর্থাৎ 5139, তারপরে হচ্ছে 4937, তারপরে হচ্ছে দেখো 3870, তারপরে হচ্ছে তোমাদের এই হচ্ছে দেখো 2059। কেমন?
চলো পরের প্রশ্ন দেখে কী আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক। 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক। চলো আমরা এই গণিতটা করি। দেখো 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক হবে। 35 সংখ্যাটি হবে তোমাদের 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যা। দেখো 35 সংখ্যাতে দেখো আমরা যদি 35 সংখ্যাটাকে লসাগু করি দেখি 35 লসাগু করবো। দেখো 35 দেখো কী দ্বারা 3 দ্বারা হবে না, 5 দ্বারা বিভাজ্য। 5 সাথে 35 আর হবে না। দেখো আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 5 আর 7। দেখো 5 7 পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ 5 ও 7 দ্বারা 5 ও 7 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল। 5 ও 7 হলো পরস্পর মৌলিক সংখ্যা, আর এই দুটি সংখ্যার গুণফল হচ্ছে 35। হয়ে গেছে। তাহলে কী বলা হয়েছিল, 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক হচ্ছে। 35 সংখ্যাটি হচ্ছে 5 গুণিতক 7, অর্থাৎ 5 ও 7 গুণিতক হচ্ছে 35। কেমন? 35 গুণিতকের মৌলিক সংখ্যা। পরের সংখ্যা দেখো, পরের প্রশ্ন দেখো, সংখ্যায় লেখো 8 কোটি, বলেছে 8 কোটি 6 লক্ষ। 8 কোটি 6 লক্ষ। এখানে দেখো তোমরা একটু সহজ করে লিখতে হলে তোমরা একক দশক একটু করে ফেলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে কত কোটি বলা আছে? 8 কোটি। 8 কোটি বলা হচ্ছে, কোটির ঘরে 8 লিখে দাও। 8 কোটি 6 লক্ষ। লক্ষ কোথায়? এখানে লক্ষের ঘরে কত? 6 বসে দাও। 6, এখানে নিযুত কিন্তু ফাঁকা থেকে গেছে, নিযুতটা শূন্য বসে দাও। আচ্ছা 6 লক্ষ, তাহলে 5,000, হাজারের ঘরে 5 লেখো। 5 লিখলে অযুত ফাঁকা আছে, শূন্য বসে দাও। অযুত, তাহলে 5,000 হয়েছে। তাহলে 79, অর্থাৎ 79। 79 মানে কি? দেখো একক দশক আর একক মিলে কী হয়? তারপরে এই 79টা হবে, অর্থাৎ 79 হচ্ছে 79, অর্থাৎ 79 7 9 79, 879, 79 হয়েছে। আর শতক ঘরে ফাঁকা ছিল মানে শূন্য বসে দাও। তো কী হলো? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি 6 লক্ষ 5,079। কেমন? তারপরে হচ্ছে আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল 3:45 শুরু হলো। খেলা 35 মিনিট ধরে চললে কটার সময় শেষ হবে? তাহলে আমাদের স্কুলের খেলার ক্লাস ছিল বিকাল 3:35 শুরু হলো। খেলা 35 মিনিট ধরে চললে কটার সময় শেষ হবে? তখন কি আমরা যোগ করে দেবো। এই 3:35 সঙ্গে কত যোগ করবো? কত হবে? 3:35 কি বলা হচ্ছে? 3:35 সঙ্গে কত যোগ করবো? 35 মিনিট যোগ করবো। অর্থাৎ দেখো আমরা যোগ যদি করি, দেখো 3:35 বিকাল 3:35 হলে কী হচ্ছে? 3:35 সঙ্গে 3:35 মিনিটের সঙ্গে কত যোগ করব? তোমরা 35 মিনিট যোগ করে দেবে। আবার 35 মিনিট খেলা যেহেতু ক্লাসটা চলছিল, 35 মিনিট যোগ করলে কত হবে? দেখো 5 5 10 0, হাতে 1, 3 3 6, 1 7 মিনিট, আর এখানে মানে ঘন্টা, আর 3। অর্থাৎ দেখো মিনিটের ঘরে কিন্তু সর্বদা 60 অথবা 60-এর বেশি হলে হবে না। তখন কী করবে? তাহলে 60-এর সঙ্গে কত যোগ করলে 70 হচ্ছে? 10 যোগ করলে তাহলে মিনিট লিখে দেবে, মিনিট, আর 3টা এদিকে লিখে দেবে। আর এই 60 মিনিটটা এদিকে এলে 1 ঘন্টা হবে। অর্থাৎ এখানে কত হবে? 3 যুক্ত 1 ঘন্টা, আর প্লাস 10, 60 চলে গেছে, 10 পরে থাকছে 10 মিনিট। তাহলে ঘন্টা বা আচ্ছা, সুতরাং 3 যুক্ত 1 সমান কত হবে? 4 হবে। অর্থাৎ 4টে 10 মিনিট, 4টে 10 মিনিটে শেষ হবে। 4টে 10 মিনিটে শেষ হবে। কেমন? 4টে 10 মিনিটে শেষ হবে। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। দেখো যদি আমরা দেখি এরা যমজ মৌলিক সংখ্যা নয়, কেননা 7-এর পর কিন্তু 8 9 10 11 কিন্তু এ পরস্পর মৌলিক সংখ্যা হলেও যমজ মৌলিক সংখ্যা নয়, কারণ এদের বিয়োগফল 2-এর বেশি। সুতরাং দেখো যমজ মৌলিক সংখ্যা তাদের বলা হবে যে সমস্ত মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয়, তখন তাকে কী বলবো আমরা? যমজ মৌলিক সংখ্যা বলা হবে। তাহলে আমরা কী লিখবো? তোমরা এভাবে লিখবে, এরা 7 ও 11 কী বলা আছে? 7 ও 11 লিখবে। 7 ও 11 পরস্পর বা পরস্পর নয়, এরা 7 ও 11 এরা যমজ মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, কারণ
কারণ এদের বিয়োগফল 2 এর বেশি, 2 এর বেশি। বোঝা গেছে? তাহলে 2 এর বেশি হলে কিন্তু যমজ মৌলিক সংখ্যা হবে না। যদি দুটি পরস্পর মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয়, সেক্ষেত্রে যমজ মৌলিক সংখ্যা হবে। কি বললাম? তাহলে যমজ মৌলিক সংখ্যা কাকে বলবো আমরা? যে সকল মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয়, তখন তাকে কী বলবো আমরা? তখন তাকে যমজ মৌলিক সংখ্যা বলবো। সুতরাং 7 ও 11 পরস্পর যমজ মৌলিক সংখ্যা নয়। চলো পরের প্রশ্ন কী বলেছে? দেখো বর্গজ দাগের প্রশ্নটা, 6 বর্গজ। বর্গজ দাগের প্রশ্নটা কী ছিল দেখো, এখানে দেওয়া নেই অঙ্কটা। আমি এটা এরকম ছিল দেখো, বর্গজের অঙ্কগণিতটা ছিল যে 1 বিযুক্ত 3/7 3/7 সমান কত ছিল? সমান কত জিজ্ঞাসা ছিল। 1 বিযুক্ত 3/7 বা 7-এর 3 সমান কত হবে? চলো এটাকে আমরা সমাধান করি। দেখো এই হর হচ্ছে 7, 7-এর সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করবে, অর্থাৎ 7 একে 7, 7 বিয়োগ 3 বাই নিচে হর কত ছিল? 7 ছিল। সমান কত হবে? সমান 7 থেকে 3 বাদ কত হবে? 7 থেকে 3 বাদ দিলে 4, অর্থাৎ 4/7। 4/7 হচ্ছে তোমাদের উত্তর, সঠিক উত্তর 4/7। ঠিক আছে? 4/7 সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্নটা বলা হচ্ছে দেখো 2009 থেকে 2018 পর্যন্ত কোন সাল লিপিয়ার ইয়ার? কেমন? দেখো 2009 থেকে যে কোনো লিপিয়ার ইয়ারের সংখ্যা যদি ধরে নিই আমরা, তখন সেগুলো কী হবে? তখন হবে কি, তাকে যদি তাকে 4 দিয়ে ভাগ করি, বা যে সকল সালগুলো 4 দ্বারা বিভাজ্য, সেই সকল সালগুলো হবে কি তোমার লিপিয়ার ইয়ার। এছাড়া দেখো লিপিয়ার ইয়ার যদি একটা পেয়ে যাও, তাহলে কী হবে? 4 বছর অন্তর লিপিয়ার ইয়ার হয়, 4 বছর অন্তর লিপিয়ার ইয়ার হয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছি 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত লিপিয়ার ইয়ার দুটো পাবে তোমরা। 2009 সালের পর থেকে 2012 সাল হবে, 2012 সাল লিপিয়ার ইয়ার হবে। তারপরে এর 4 বছর পর হচ্ছে, অর্থাৎ 2016 সাল হবে লিপিয়ার ইয়ার। আর তারপরে 2020 সাল লিপিয়ার ইয়ার। আর 2012 সালের আগে হবে 2008 সাল লিপিয়ার। হচ্ছে 2008 সাল ছিল লিপিয়ার ইয়ার, তারপরে 2012, তারপর হচ্ছে 2016, তারপরে হচ্ছে 2020 লিপ ইয়ার। আমাদের বলা হয়েছিল 2009 সাল থেকে 2018 সালের মধ্যে লিপ ইয়ার কী দেখো, এখানে দেখতে পাচ্ছি 2012 সাল পাচ্ছি আর 2016 সাল। কেমন? 2012 আর 2016 হচ্ছে লিপ ইয়ার। চলো পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। দেখো 3 দিকে চলে এলাম আমরা। 3 দিকে হচ্ছে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে কয়ের দিকে দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানলাম না কি সংখ্যাটা ছিল। তাহলে সংখ্যাটা তোমরা টুকে নাও, এইভাবে সংখ্যাটা ছিল। চলো আমরা বলছি। সংখ্যাটা এরকম ছিল, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছিল কি 3-এর ক। দেখো এরকম শূন্য বাই দেওয়া ছিল, নিচে 20 ইকুয়ালস টু, দেখো বাই দেখো দুটো শূন্যস্থান 3টে, আবার ইকুয়ালস টু বাই। দেখো 20 ছিল, নিচে উপরে ফাঁকা, ইকুয়ালস টু উপরে 5 হলে নিচে ফাঁকা, আর নিচে 40 হলে উপরে ফাঁকা, আর উপরে 100 হলে নিচে 80 হচ্ছে। কেমন? চলো আমরা এই শূন্যস্থানটা পূরণ করি। দেখো এখানে দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম মান কিন্তু 5 হচ্ছে। দেখো 5, আর নিচে হচ্ছে 5, 5-এর থেকে ছোটো হয় না। আর নিচে কত হবে এটা বের করতে হবে। দেখো কীভাবে বের করবো? লক্ষ্য করো 5-এর সঙ্গে কত গুণ করলে 100 হচ্ছে। দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে 100 হচ্ছে। দেখো 5-এর সঙ্গে যদি আমরা 20 গুণ করি, 5-এর 20 গুণ করলে 100 হচ্ছে। অর্থাৎ এখানে 20 গুণ করতে হয়, 20 5-এ 100 হচ্ছে, 20 5-এ 100, অর্থাৎ 20 5-এ 100। এবার নিচেও 20-র সঙ্গে কত গুণ করলে 80 হচ্ছে। দেখো 5-এর সঙ্গে 20 গুণ করলে 100 হচ্ছে, 5-এর সঙ্গে 20 গুণ করলে, 5-এর সঙ্গে যদি 20 গুণ করি 100 হচ্ছে। আবার এখানে এমন একটা সংখ্যা লেখো যার সঙ্গে গুণ করলে 80 হবে, অর্থাৎ তার সঙ্গে 20 গুণ করলে 80 হবে। দেখতে পাচ্ছি আমরা 20-র সঙ্গে যদি 4 গুণ করি অথবা 80 হবে, 20 4-এ 80। বোঝা গেছে? তাহলে উপরটা যদি 5 হয়, নিচেটা 4 হবে। ঠিক আছে? এবার দেখো এর নিচেও কত 40 আছে, 4-এর সঙ্গে কত গুণ করলে 40 হচ্ছে? 4-এর সঙ্গে যদি 10 গুণ করি, 4 10-এ 40, 10 গুণ করি, সেক্ষেত্রে 10 গুণ করলে 40 হচ্ছে। আর উপরের সংখ্যা উপরেও 10 গুণ করতে হবে, তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করলে 10 5-এ 50 হবে, তাহলে 50 বাই কত হবে? 40 হবে। এবার বাম দিকে লক্ষ্য করো, 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হচ্ছে? 4 5-এ 20, 5, কিন্তু উপরে কী হবে? 5 5-এ 25। বুঝে গেছে? এইভাবে তোমাদের শূন্যস্থান পূরণ। কী ছিল তোমাদের? শূন্যস্থান পূরণ ছিল। শূন্যস্থান পূরণ হয়েছে, শূন্যস্থান পূরণ।
বেশ, পরের সংখ্যা দেখো, পরের গণিত দেখো, পরের গণিত বলা হচ্ছে দেখো যে 4 অঙ্কে ক্ষয়ের দিকে ক কমপ্লিট হয়ে গেছে। খ দেখো, খ হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফলগুলো নির্ণয় করো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো, 4 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হবে? আমরা জানি যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত হচ্ছে? 4টি 9 হবে, 4টি 9। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? সমান হবে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? একের পিঠে 3টি শূন্য, একের পিঠে 3টি শূন্য হলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। কেমন? এবার দেখো এদের বিয়োগফল বলা হয়েছে। কি বলা হয়েছে? এদের বিয়োগফল কত? এদের বিয়োগফল হচ্ছে, অতএব এদের বিয়োগফল সমান, তাহলে আমরা বাদ দিই যদি দেখো 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 1 বাদ দিলে 8, অর্থাৎ 8000 কত হচ্ছে? 8999। অর্থাৎ এদের বিয়োগফল কত হচ্ছে? 8999। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখি আমরা। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে 50টি দেখো 50 মিটার 5 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি মিটার, কিলোমিটার, ডেকামিটার, ডেসি সেন্টি অর্থাৎ 2 ঘর 100, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার হলে 50 মিটার সমান কত সেন্টিমিটার হবে? তাহলে 50 সঙ্গে 100 গুণ করলে কত হবে? দেখো 1 মিটার হলে দেখো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার হলে এখানে কত বলা হয়েছে? 50 মিটার। 50 মিটার সমান কত হবে? 100 গুণিতক 50 সমান কত হচ্ছে? সমান 5 × 5 3টে শূন্য, 5000 সেন্টিমিটার। কত হবে? 5000 সেন্টিমিটার। 5000 সেন্টিমিটার বোঝা গেছে? তাহলে এবার আবার এর সঙ্গে যুক্ত ছিল, দেখো এর সঙ্গে যুক্ত ছিল কত মিটার? দেখো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার যুক্ত ছিল, সুতরাং 5000 যুক্ত 5000 সেন্টিমিটার ছিল, আর আরেকটা কত সেন্টিমিটার ছিল? 5 সেন্টিমিটার। তুমি যোগ করে দেবে, 5 সেন্টিমিটার ছিল, যোগ করলে কত হবে? দেখো 5 করতে 5 শূন্য আর 0 5, 505 সেন্টিমিটার। 505 সেন্টিমিটার, 505 সেন্টিমিটার। কত হচ্ছে? 505 সেন্টিমিটার হয়েছে। তাহলে চলো আমরা পরের প্রশ্ন দেখি। দেখো 505 সেন্টিমিটার ছিল। আচ্ছা, এর উত্তরটা কত ছিল? 505 সেন্টিমিটার, 505 সেন্টিমিটার। তারপর হচ্ছে দেখো দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যা কত? দেখো এক্ষেত্রে একটা সূত্র আছে যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল বা একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা সমান বলেছে দুটি সংখ্যার গুণফল যদি বলা হয়েছে, তারপরে দুটি সংখ্যার গুণফল, দেখো দুটি সংখ্যার গুণফল যদি 576 হয়, তাহলে একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যা কত বলা হয়েছে? একটি সংখ্যা গণিতক অপর সংখ্যা, তাহলে কী হবে? সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির কী হবে? সংখ্যা দুটির গুণফল হবে, সংখ্যা দুটির গুণফল। দেখো এখানে বলা হচ্ছে, এখানে কি বলা হয়েছে? এখানে একটি সংখ্যার মান দেওয়া আছে, একটি সংখ্যা 24 ছিল, গুণিতক অপর সংখ্যার মান নেই, অপর সংখ্যা গুণিতক অপর সংখ্যা সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল কত হয়েছে? সংখ্যা দুটির গুণফল হচ্ছে 576, 576। তাহলে অপর সংখ্যা কী হবে? না 24 যদি এর সঙ্গে এই সংখ্যার সঙ্গে গুণ থাকলে এদিকে এলে ভাগ হয়ে যাবে। দেখো তাহলে অপর সংখ্যা ফেলে রাখো, তাহলে অপর সংখ্যা সমান কত হবে? অপর সংখ্যা সমান কত হবে? 576/24, 576/24।
কেমন? চলো তাহলে অতএব অপর সংখ্যা কত হবে? তাহলে অপর সংখ্যা সমান কত হবে? অপর সংখ্যা সমান, তাহলে 576কে 24 দিয়ে যদি ভাগ করি, 576কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, তোমরা উত্তরটা পেয়ে যাবে। তাহলে 24 দুগুণে 48, 24 দুগুণে 48, 2 7 2 9 96, আর 24 4 96, 24 4 96, অর্থাৎ 24। তাহলে উত্তর কত হবে? অপর সংখ্যা সমান কত হবে? 24 হবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে সংখ্যা দুটি গুণ, আচ্ছা বিয়োগ করো। দাগের প্রশ্ন দেখো, এই দুটো হয়ে গেছে দাগের প্রশ্ন। বিয়োগ করো আচ্ছা 6 বছর 0 মাস 0 দিন থেকে 3 বছর 7 মাস 22 দিন বাদ দিতে হবে। দেখো দিন আছে 0, তাহলে দিন থেকে 0 থেকে 22 বাদ দেওয়া যায় না, এক ধার করবে মাসের ঘর থেকে, মাসেও 0 দেখতে পাচ্ছি। তাহলে বছর থেকে ধার করবো, তাহলে বছর থেকে যদি এক ধার করি, মাসের কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে 12 মাস হয়ে গেল। তাহলে 12 মাসের সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো 12 মাস থেকে যদি এক মাস ধার করি, দিনে করে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে, 30 হয়ে যাবে। কিন্তু এখানে কত থাকলো? 11 থাকলো, এখানে কত থাকলো? 11 থাকলো, ঠিক আছে? আর এখানে কত থাকলো? 5 থাকলো, ঠিক আছে? এবার 30 থেকে 22 বাদে কত হবে? 8 হয়ে যাবে, কত হবে? 8, অর্থাৎ 0-8 দিন হয়ে যাবে। এবার এখানে 11 ছিল, 11 মাস থেকে 7 মাস বাদ দিলে কত হবে? 5 মাস হবে, 5 মাস হবে। আর এখানে বছরের 5 ছিল, 5 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, 9870 সংখ্যাটিতে 9870 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল দেখো দেখো এখানে 9870 এর 8 এর স্থানীয় মান, এই 8 এর স্থানীয় মান কত হবে? দেখো লক্ষ্য করো, 8 এর স্থানীয় মান কিন্তু 800 হবে, 8 এর স্থানীয় মান কত হবে? 800 হবে। আর এর প্রকৃত মান কিন্তু কত হবে? সেই 8 হবে। অর্থাৎ 8 যদি বাদ দিই কত হবে? তাহলে 0 মানে 1 থাকলো 10, 10 থেকে 1 বাদ দিলে এখানে 9 থাকলো, 9, আচ্ছা এখানে 10 হলো, 10 থেকে 8 বাদ দিলে কত হবে? 10 থেকে 8 বাদ দিলে কত হবে? 2 হবে। এখানে 9 থাকলো, 9 থেকে 9 শূন্য বাদ দিলে 9 হবে। এখানে 7 থাকলো, 792। কত হচ্ছে? 792। তাহলে 9870 এর 8 এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল কত হবে? 792। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, 4 দিকের প্রশ্ন চলে গেলাম আমরা। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 × 4 = 20, 5 × 4 = 20। এবার চলো দেখো, প্রথম প্রশ্ন দেখো, 2 ঘন্টা 33 সেকেন্ড প্লাস 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড প্লাস 7 ঘন্টা 10 মিনিট কত সেকেন্ড সমান কত সেকেন্ড? চলো আমরা এই গণিতটা করি। চলো প্রথমে ছিল, দেখো প্রথমে ছিল যে 2 ঘন্টা, কয় দাগের প্রশ্ন দেখো, 4-এর ক। প্রথমে ছিল 2 ঘন্টা, প্রথমে আমরা এইভাবে লিখে দিই ঘন্টা, তারপরে মিনিট আছে মিনিট, তারপরে সেকেন্ড। তাহলে ঘন্টার ঘর মিনিট সেকেন্ড, ঘন্টার ঘরে কত আছে? 2 ঘন্টা আছে আর 33 সেকেন্ড আছে, 33 সেকেন্ড আছে। মিনিটের ঘরে কিছু নেই, দুটো শূন্য বসে দাও, বেশ। তারপরে হচ্ছে 5 ঘন্টা আছে, 5 ঘন্টা দেওয়া ছিল। তারপর হচ্ছে 48 মিনিট, 48 মিনিট, তারপর 28 সেকেন্ড ছিল। তারপর হচ্ছে 7 ঘন্টা 10 মিনিট, আচ্ছা সেকেন্ড করে কিছু নেই মানে শূন্য বসে দাও, বেশ। তোমরা যোগ করে দাও। তাহলে কী হলো? প্রথমে 2 ঘন্টা 33 সেকেন্ড ছিল, তাহলে 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড, তারপরে 7 ঘন্টা 10 মিনিট, কেমন? 7 ঘন্টা 10 মিনিট। এবার তোমরা যোগ করে দাও। এখানে যোগ করতে বলা হয়েছে, কী করতে? যোগ করতে বলা হয়েছে। দেখো 8 8 3 কত হবে? 8 3 11, এক হাত লাগে 3 4 5 গিয়ে 6, তাহলে 61 সেকেন্ড। মিনিট করে কত আছে? তাহলে 8 করতে 8 আর 4 1 কত হবে? 5 হবে। 58 মিনিট। তারপর আছে দেখো 7 5 12 13 14, কত হবে? 14 ঘন্টা। দেখো প্রতিটা নিয়ম অনুযায়ী কী হয়েছে, মিনিটে করে কিন্তু 60-এর বেশি হবে না, সেকেন্ডেও 60-এর বেশি হবে না। দেখতে পাচ্ছি এখানে 60-এর বেশি হচ্ছে। তাহলে এখানে কত বেশি হচ্ছে? দেখো 60-এর সঙ্গে কত যোগ করলে 61 হচ্ছে, 1 যোগ করলে 61 হচ্ছে। তাহলে এটা সেকেন্ড হচ্ছে, সেকেন্ড। আর মিনিটে ঘরে কত হচ্ছে? 58 মিনিট আছে, 58 মিনিট। তাহলে ঘন্টা করে কত আছে? 10 ঘন্টা আছে, সরি 10 না, কত? 5 7 5 12 13 14, 14 ঘন্টা, অর্থাৎ 14 ঘন্টা। তাহলে 14 ঘন্টা ছিল, 14 ঘন্টা। তাহলে এবার দেখো 60 সেকেন্ডে 1 মিনিট হয় জানি, 60 সেকেন্ড যদি এদিকে বেরিয়ে আসে কত হবে? এখানে 58 1 মিনিট হবে, 58 প্লাস 1 মিনিট, এখানে 1 সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে 14 ঘন্টা হলো। আর এখানে 58 মিনিট ছিল, আর 1 যোগ করলে 59 মিনিট হয়ে যাবে, সমান 14 ঘন্টা
59 মিনিট 1 সেকেন্ড। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। যে পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, যে 4-এর ক্ষয় দেখে দেখো 2-এর 1 নম্বর ছিল 200 মিনিট সমান কত ঘন্টা। 200 মিনিট কত সমান ঘন্টা বলো তো? আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়, আর 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা কী করব, 60 দিয়ে আমরা কি ভাগ করব। তাহলে 200 মিনিটকে 60 দিয়ে যদি ভাগ করি, 200 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে কি কত ঘন্টা কত মিনিট বেরিয়ে পড়বে। তাহলে কী পাবো, কী পাবো আমরা এক্ষেত্রে 2000 মিনিট, 2000 মিনিট সমান কত ঘন্টা ছিল। তাহলে এক্ষেত্রে কী করবো আমরা, এক্ষেত্রে করবো তাহলে 2000কে আমরা 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে 6 দুগুণে 12, 6 তিনে 18, 3 দিয়ে যাবে। তাহলে 60 তিনে 180, 6 তিনে 18, 180। কত নামবে? 20 নামবে, আর 0 200 হয়ে গেছে। তাহলে 60 তিনে 180, কত নামলো? 20 নামলো। কত হলো না 33 মিনিট। কত হলো? 33 ঘন্টা। এটা হবে ঘন্টা, এটা হবে ঘন্টা, এটা হবে মিনিট। তাহলে কত হলো? সমান 33 ঘন্টা কত? 20 মিনিট। 33 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, উত্তর তোমাদের এটাই। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে 2-এর দাগের এই ক্ষয়ের দাগে আরেকটা প্রশ্ন আছে। 2-এরটা দেখো, বলছে 2-এরটা বলেছে 2রা জুলাই থেকে 7ই আগস্ট, 2রা জুলাই থেকে 7ই আগস্ট পর্যন্ত কি বলেছে, 7ই আগস্ট বাদ দিয়ে কত দিন হবে। তাহলে 2রা জুলাই থেকে 7ই আগস্ট বাদ দিয়ে কত দিন হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা গণিতটা করি। দেখো 7ই আগস্ট বলা আছে, কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে গিয়ে তোমাদের 2রা জুলাই। প্রথমে বলা হচ্ছে 2রা জুলাই থেকে 2রা জুলাই থেকে 7ই আগস্ট, 7 আগস্ট বাদ দিয়ে কত দিন হবে। 2রা জুলাই থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট বলা আছে। 7ই আগস্ট বলা হয়েছে, তাই না? তাহলে 7ই আগস্ট যদি হয়, তাহলে এক্ষেত্রে 7 আগস্টটা শুধু বাদ দিতে বলছে, তাহলে আগস্ট পর্যন্ত হবে। তাহলে 7 আগস্ট বাদ দাও। তা জুলাইটা আমাদের জেনে নিতে হবে, জুলাইটা কত মাসে, কত 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 দিনে মাস হচ্ছে। দেখো আমরা আঙুলের রেখা হিসাব করতে জানি আমরা। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31। উপরগুলো হচ্ছে 31, আর নিচেরগুলো ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে সবগুলো নিচেরগুলো হবে 30 দিনে মাস হবে। তাহলে এখানে জুলাইটা পাচ্ছে 31 দিনে পাচ্ছে, অর্থাৎ 31 দিন। অর্থাৎ 31 দিনে কী হবে? জুলাই কী হয়? জুলাই কত দিনে হয়? জুলাই হয় 31 দিনে। জুলাই মাসটা কত হয়? জুলাই মাসটা হয় 31 দিনে মাস। 31 দিনে মাস হয়, 31 দিনে মাস হয়। তাহলে 2রা জুলাই, তাহলে 31 থেকে 2 বাদ দেবো। 31 2 বাদ দিলে কত হচ্ছে? এখানে হচ্ছে 29। কত হবে? 29। তাহলে কি বলা হচ্ছে? তাহলে আমরা আগস্ট ধরবো না, অর্থাৎ 7ই আগস্ট বাদ দিতে বলা হয়েছে। এখানে কি বাদ দিতে বলা হয়েছে? 7 আগস্ট বাদ দিয়ে যদি 7 আগস্ট যদি ধরি, 7 আগস্ট নিয়ে যদি ধরি, তাহলে 2রা জুলাই থেকে 7ই আগস্ট পর্যন্ত যদি হয়, আগস্ট সময় পর্যন্ত কত হবে? কতগুলো দিন পাবো আমরা? তাহলে এখান থেকে 29টা দিন পাবো, 29টা দিন পাবো, যুক্ত ওপারে 7 পাবো। কত হবে? 29 7 কত হবে? 36 দিন পাবো, 36 দিন। আর যদি 7ই আগস্টটা যদি বাদ দিয়ে, 7ই আগস্ট বাদ দিই, তাহলে কত দিন হবে? 29 দিনে হবে। যদি 7 আগস্ট বাদ দিই, তাহলে হবে 29 দিনে কত হবে? 29 দিন হবে, ঠিক আছে? তাহলে 2রা জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত, এই 7 আগস্টটা বাদ দিলে কত হবে? 29 দিন হবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে 3 কিগ্রা 200 গ্রাম থেকে 1 কিগ্রা 900 গ্রাম বাদ দিলে কত গ্রাম হবে। চলো আমরা গণিতটা করি। তাহলে এক্ষেত্রে গণিতটা হবে, দেখো এখানে বলা হচ্ছে 3 কিগ্রা 200 গ্রাম, অর্থাৎ কিগ্রা উপরটা তোমরা লিখে দিবে কিগ্রা, তারপরে হচ্ছে গ্রাম। তাহলে কত কিগ্রা বলা হচ্ছে? 3 কিগ্রা বলা হচ্ছে, আর 200 গ্রাম বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে 1 কিগ্রা দেওয়া আছে, তারপরে 900 গ্রাম আছে। আচ্ছা, তাহলে চলো আমরা কিগ্রা গ্রাম হাজার ডিস্টেন্স, তাহলে 200 থেকে 900 বাদ দেওয়া যায় না, 1000 করবো। তাহলে 1 কিগ্রা যদি নিই, গ্রামের করে কত হবে? 1000 গ্রাম হয়ে যাবে, 1000 গ্রাম হয়ে যাবে। আর 1000 গ্রাম প্লাস 200 গ্রাম সমান কত হবে?
গ্রাম প্লাস 200 গ্রাম সমান কত আছে 1200 গ্রাম হয়ে যাবে। তাহলে 1200 গ্রাম থেকে কত বাদ দেবো 900 বাদ দেবো। তাহলে 900 যদি বাদ দিই কত হচ্ছে 0 9 12 থেকে 9 বাদ দিলে কত হবে 3 হবে 300 গ্রাম হবে। এর উত্তর কত হবে 300 গ্রাম হবে 300 গ্রাম। আর কিগ্রা ঘরে 2 ছিল 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। তাহলে কত হলো 1 কিগ্রা কত হবে 1 কিগ্রা সমান 300 গ্রাম 1 কিগ্রা 300 গ্রাম হবে। তাহলে 1 কিগ্রা 300 গ্রাম। তাহলে 3 কিগ্রা 200 গ্রাম থেকে 1 কিগ্রা 900 গ্রাম বাদ দিলে কত হবে 1 কিগ্রা 300 গ্রাম হবে। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো পরের প্রশ্নটা হচ্ছে তারপরে প্রশ্নটা লক্ষ্য করো। তারপর প্রশ্ন হচ্ছে যে দেখো শূন্য ছাড়া 5-এর 4টি গুণিতক। দেখো শূন্য ছাড়া 5-এর 4টি গুণিতক আর 6-এর গুণনীয়কগুলি লেখো। দেখো শূন্য ছাড়া 5-এর 4টি গুণিতক, শূন্য ছাড়া গুণিতক 5-এর গুণিতক, 5-এর গুণিতক মানে আমরা জানি গুণিতক মানে কি সেই সংখ্যার নামতা বা সেই সংখ্যার গুণফল। দেখো 5-এর গুণিতক মানে 5-এর নামতা, এখানে বলা আছে শূন্য ছাড়া, শূন্য বাদ দিতে হবে, অর্থাৎ 5 শূন্যের শূন্য কিন্তু ধরবো না। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20 আর 5 পাঁচা 25। এখানে কতগুলো বলা হয়েছিল, এখানে 5টি শূন্য ছাড়া 5-এর 4টি গুণিতক বলা হয়েছিল 1 2 3 4, 4টি। তোমরা এই 4টি লিখে দেবে, 25 কেটে দেবে। তাহলে এই 4টি গুণিতক লিখে দেবে, শূন্য কিন্তু নেই এখানে, বুঝা গেছে। এবার দেখো এরপরে হচ্ছে 6-এর গুণনীয়ক। 6-এর গুণনীয়ক দেখো গুণনীয়ক হচ্ছে গুণনীয়কগুলি কী কী দেখো। আমরা 6-এর গুণনীয়ক বলে উৎপাদক বিশ্লেষণ করব। 6কে আমরা গাছ করে ফেলি। তাহলে প্রথম যাবে 2 দিয়ে, 2 3 6 আর 1 আর 3। কী পেলাম দেখো 6 কোন কোন নামতা দ্বারা বিভাজ্য হবে বা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেগুলো হবে তার গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়কগুলিকে কী হবে দেখো সমান 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম আর 6। কতগুলো উৎপাদক পেলাম বা গুণনীয়ক পেলাম, এখানে গুণনীয়কগুলো পেলাম কি 1 2 3 6, 1 2 3 6। 6-এর গুণনীয়কগুলি কী কী হলো 1 2 3 6। আর 5-এর গুণিতকগুলো কী পেলাম 5 10 15 20। গুণিতক মানে কি কোনো যে সংখ্যার গুণিতক হবে সেই সংখ্যার নামতাটা হবে গিয়ে তোমাদের গুণিতক বুঝা গেছে। এবার চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে ভাগ করো 4806-কে 18 দিয়ে ভাগ করো। 4806-কে আমরা কী করব 4806-কে আমরা কত দিয়ে ভাগ করব 4806-কে আমরা 18 দিয়ে ভাগ করব। 4806-কে আমরা 18 দিয়ে ভাগ করব। তাহলে চলো 4806-কে আমরা 18 দিয়ে ভাগ করব। 18 দিয়ে ভাগ করবো। তাহলে 18 নামতে দেখো 18 দুগুণে 36 হচ্ছে 18 দুগুণে 36। তাহলে 18 3 54, 8 3 24, 8 3 54 বেশি হচ্ছে। তাহলে 18 দুগুণে 36। তাহলে কত হচ্ছে 8 থেকে 6 বাদ দিলে 2 হচ্ছে, 4 থেকে 3 বাদ দিলে কত 1 হচ্ছে। তাহলে শূন্য নামলো 120। তাহলে 18 তাহলে কোন নামটা তার বিভাজ্য হবে দেখো 18। তাহলে 120, 18 দুগুণে যদি 18 দুগুণে 36 হয়, বাদ দিয়েছি, তাহলে 48 থেকে 36 বাদ দিলে 12 হচ্ছে। তাহলে কী নাম বলো শূন্য নামলো। তাহলে শূন্য নামলো। এবার 120 কোন নামতে হবে 6 নামটা দিয়ে দেখো। তাহলে কত হচ্ছে 6 দিয়ে যদি বিভাজ্য হয় 18 6 কত হবে 8 6 48-এর 8 হাতে 4, 6 6 7 8 9 10 108। 18 6 কত হচ্ছে 18 6 108 হচ্ছে। 18 6 108। 0 থেকে 8 বাদলে 10, 10 থেকে 8 বাদলে 2, এখানে 1 থেকে 0 বাদলে 1 হয়ে গেছে। তাহলে 18 থেকে 20 থেকে 8 বাদলে হচ্ছে 12, এখানে 6 নামলো 6 126। তাহলে কত হচ্ছে 18 6 যদি 108 হয় 8 8 16, 18 7 কত হবে 18 7 হচ্ছে 126 হচ্ছে। কত হচ্ছে 267 হবে উত্তর। তাহলে 4806-কে 18 দিয়ে ভাগ করলে কত হবে 267 হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি ফুটবল প্রদর্শনী ম্যাচে মাঠে 1524 জন দর্শক উপস্থিত ছিল। খেলা শুরুর কিছু পর 156 জন মাঠ ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর 72 জন মাঠে প্রবেশ করলো। এখন মাঠে কতজন দর্শক আছে? সমস্যা তৈরি করে সমাধান করো। চলো আমরা এবার দেখি আমরা। তাহলে ফুটবল প্রদর্শনী ম্যাচে মাঠের দর্শক ছিল কত হবে 1524 জন।
তাহলে এবার কী বলা আছে, তাহলে দর্শক উপস্থিত ছিল খেলা শুরুর ঠিক কিছু পরে, দেখো কিছু পরে এসছে 156 জন মাঠ ছেড়ে চলে গেল, কিছুক্ষণ পরে 156 জন চলে গেল, কিছুক্ষণ পর আবার 72 জন মাঠে প্রবেশ করলো। তাহলে 156 জন যেমন চলে গেছে, আবার প্রবেশ করেছে কত হবে, 72 জন প্রবেশ করলো। এখন মাঠে কতজন দর্শক আছে সমস্যা তৈরি করে সমাধান করো। তাহলে প্রথমে কতজন বেরিয়ে গেছে আমরা বিয়োগ করে ফেলি। তাহলে প্রথমে কতজন ছিল, তাহলে তোমরা এভাবে লিখবে, তাহলে দর্শক সংখ্যা, তাহলে প্রথমে মোট দর্শক সংখ্যা সমান 1524 জন। তারপর আর খেলা হবার কিছুক্ষণ পর, খেলা শুরু হবার কিছুক্ষণ পর কতজন মাঠ ছেড়ে চলে গেছে, তোমাদের দেখো 156 জন মাঠ ছেড়ে চলে গেছে, 56 জন মাঠ ছেড়ে চলে গেল, কেমন চলে গেল। তাহলে দেখো এখন মাঠে মোট দর্শক কত ছিল, যে প্রথমে মাঠে মোট দর্শক সংখ্যা ছিল 1524 জন, আর খেলা শুরু হবার কিছুক্ষণ পর 156 জন মাঠ ছেড়ে চলে গেল। তাহলে এখন মাঠে মোট দর্শক সংখ্যা কত হলো, এখন মাঠে মোট দর্শক সংখ্যা কত হলো, তোমরা বিয়োগ করে দাও এখান থেকে। মোট দর্শক ছিল আর চলে গেল কতজন, 156 জন। তাহলে বিয়োগ করলে কত হবে, 14, অর্থাৎ 1 ধার করলে 14 থেকে 6 বাদ দিলে কত হবে 8, আর হচ্ছে 1 11 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 6, আর এখানে হচ্ছে তোমার 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 3, আর এখানে হচ্ছে 1 করতে 1, তাহলে 1368 জন মাঠ ছেড়ে চলে গেল। 168 জন এখন মাঠে উপস্থিত রয়েছে। এখন মাঠে মোট দর্শক সংখ্যা 1368 জন, কেমন। এবার দেখো আর কিছুক্ষণ পর বলা হয়েছিল যে কিছুক্ষণ পর 72 জন মাঠে প্রবেশ করলো। কিছুক্ষণ পর মাঠে প্রবেশ করলো, মাঠে 72 জন প্রবেশ করলো। তাহলে এখন মোট মাঠে কতজন হলো, সুতরাং এখন মাঠে মোট দর্শক সংখ্যা, এখন মাঠে মোট দর্শক সংখ্যা কতজন, 8 2 10 0 হাতে 1, আর 6 আর 1 7, 7 14 4 হাতে 1, আর 3 1 4 আর 1 কতজন, 1440 জন, 1440 জন, কেমন। তাহলে এখন মাঠে দর্শক সংখ্যা কত হচ্ছে, 1440 জন। চলো পরের প্রশ্নটা দেখে নিই। বলছে 6 থেকে প্রশ্ন চলে এলাম, কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ায় নিয়মটি লেখো। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি আমরা একটু পরে দেখছি। তারপরে দেখো নিচে সংখ্যাগুলির কোনগুলি 3 দ্বারা বিভাজ্য, আর 523, 1720 বা 1720, 825 আর 1257, আর এই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। নিচের সংখ্যাগুলির কোনগুলি 3 দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা প্রথমে আমরা দেখে নিই। 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে, কেমন। দেখো তাহলে অ্যান্সারটা আমরা দেখে পেলে, তাহলে চলো তাহলে 6 দাগের প্রশ্নটা ছিল যে 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে কোনো 3 সংখ্যা দ্বারা বলবে 3 সংখ্যা দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো
নিয়ম হলো যে সংখ্যা যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। কি হবে? পূর্ণ সংখ্যা হবে। বোঝা গেছে? পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে এর সঙ্গে আরও একটা প্রশ্ন ছিল যে কি বলা হয়েছিল, দেখো এর সঙ্গে যে প্রশ্নটি ছিল, নিচের সংখ্যাগুলির কোনগুলি 3 দ্বারা বিভাজ্য? দেখো 523 আর 1720 আর 825 আর 1257 দেখতে পাচ্ছি। চলো 3 দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যাগুলো? যেগুলো ভাগশেষ থাকবে না, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলো 3 দ্বারা বিভাজ্য হবে, ভাগশেষ থাকবে না। তাহলে চলো কী কী সংখ্যা ছিল প্রথমে সংখ্যা ছিল কি? 523 3 দ্বারা বিভাজ্য কী হবে দেখে নিই আমরা। তারপরে একটা কী ছিল? আরেকটি ছিল 1720, আরেকটা ছিল 825, আরেকটা ছিল 1257। বুঝছে? তাহলে চলো 3 দ্বারা বিভাজ্য হয় কোনগুলো দেখে নিই আমরা। 3 দ্বারা বিভাজ্য হবে কোনগুলো দেখি? 523টা 3 দ্বারা বিভাজ্য হয় কেন দেখি? 3 একে 3, 2 নামলো 2, 3 7 21, 2 1 21, 1 নামলো আর 3, আর 3-এর নামটা কত হবে? 3 3 9, 3 4 12, 3 4 12, এক ভাগশেষ থাকছে। এটা হবে না, 174 হবে না। তাহলে 1717 দেখে নিই। 1720 বিভাজ্য হয় কেন দেখি? 3 3 5 15, 3 6 18, 3 5 15, আর 2 নামলো 2, 3 7 21, বাকি 1 0 নামলো, আর 3 3 9, ভাগশেষের 1 থেকে যাচ্ছে। তা 825 দেখে নিই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কেন দেখি? 3 3 দুগুণে 6, 2 নামলো 2, 3 7 21, 1 নামলো 5 নামলো, 3 5 15, তাহলে ভাগশেষে থাকছে না। তাহলে একটা পাচ্ছি কত? 825 পাচ্ছি, একটা পাচ্ছি 825। আর দেখি 1257 দেখি না, 1257 দেখি 3 দিয়ে বিভাজ্য করে দেখি। 3 4 12, 5 নামলো, 3 একে 3, 2 নামলো 27, 3 9 27, তাহলে কত হচ্ছে? ভাগশেষ থাকছে না। 1257 অর্থাৎ 1257, এই দুটো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো পরের প্রশ্ন বলছে 6 কমপ্লিট হয়ে গেছে। 5 দিকে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 × 8 = 32, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান কত হচ্ছে? 8 করে থাকছে। দেখো সানিয়া, সুপ্তি ও দেবেশ 3 জনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আর সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির চেয়ে 6 মাসের ছোট। সুপ্তির বয়স যদি 10 বছর 5 মাস হলে সানিয়া দেবেশ এর বয়স কত হিসাব করি। এখানে সুপ্তির বয়স বলা হয়েছে কত? 10 বছর। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে প্রথমে সুপ্তির বয়স লিখে ফেলবো। প্রথমে দেখো সুপ্তির বয়স লিখবে। সুপ্তির বয়স কত বছর? 10 বছর 5 মাস। আর তারপর সানিয়ার বয়স বলা হয়েছে কত না? সুপ্তির থেকে 8 মাসের বড়, অর্থাৎ সানিয়ার বয়স কত হবে? সানিয়ার বয়স হবে সুপ্তির বয়সের থেকে 8 মাসের বেশি। এই যে 8 মাসের বেশি, তাহলে কত ছিল সুপ্তির বয়স? 10 বছর 5 মাস যুক্ত 8 মাস সমান কত হচ্ছে? 8 5 12 2, অর্থাৎ 2 মাস হবে, 13 মাস হবে। 13 মাস অর্থাৎ 13 মাস আর 10 বছর। 13 মাস 10 বছর, 13 মাস 10 বছর 13 মাস, 10 বছর 13 মাস, 10 বছর 13 মাস সমান কত হচ্ছে? 13 মাস মানে হয় না, 12 যোগ করবে 1 চলে আসবে, অর্থাৎ এখানে কত হবে? 12 আর 1 11, 12 চলে এলে 1 পরে থাকবে 1 মাস, অর্থাৎ এখানে 1 বছর, অর্থাৎ 11 বছর কত হচ্ছে? 11 বছর 1 মাস, 11 বছর 1 মাস।
আচ্ছা, তাহলে সানিয়ার বয়স কত আছে? 11 বছর 1 মাস। তাহলে এবার দেখে নিয়ে দেবেশের বয়স কত হবে? তাহলে দেবেশের বয়স কত হবে? দেবেশের বয়স কত হবে? দেবেশের বয়স সমান দেবেশের বয়স কত হবে? যে সুপ্তির বয়সের থেকে 6 মাসের কম, অর্থাৎ সুপ্তির বয়স ছিল কত? 10 বছর 5 মাস, আর এখানে সুপ্তি 6 মাস কম আছে, 6 মাস কম সমান কত হবে? সমান কত হচ্ছে? 10 বছর 5 মাস থেকে 6 মাস বাদ দিলে কত হচ্ছে? এখানে 1 বছর ধার করলে কত হচ্ছে? 15 বছর 12 10 বছর থেকে 1 বছর ধার করো, এখানে 12 মাস হচ্ছে। 10 বছর থেকে 1 বছর ধার করলে এখানে মাসের ঘরে 12 মাস হচ্ছে। 12 মাস আর 5 মাস 17 মাস। 17 মাস থেকে 6 মাস বাদ দাও, কত মাস হবে? 11 মাস। 11 মাস আর এখানে 9 বছর। 10 বছর ছিল, 1 বছর চলে গেছে, এখানে 9 বছর হবে। 9 বছর 11 মাস। তাহলে সুপ্তির বয়স কত হলো? 10 বছর 5 মাস। সানিয়ার বয়স কত হচ্ছে? 10 বছর 13 মাস, অর্থাৎ 11 বছর 1 মাস। আর দেবেশের বয়স কত হচ্ছে? 9 বছর 11 মাস। কেমন? তাহলে আমরা কি পেলাম? আমরা সানিয়ার বয়স পেয়ে গেছি। অর্থাৎ সুতরাং সানিয়ার বয়স হবে 11 বছর 1 মাস হবে। দেবেশের বয়স কত হবে? 9 বছর 11 মাস। দেবেশের বয়স কত হবে? 9 বছর 11 মাস। তারপরে দেখো, তারপরে হচ্ছে গিয়ে তারপরে প্রশ্নটা দেখে নিই। একটি বাগানে 40টি আপেল গাছ আছে। ক্ষয় থেকে প্রশ্ন চলে এলাম। একটি বাগানে 40টি আপেল গাছ আছে, প্রত্যেক গাছে গড়ে 580টি করে আপেল আছে। বাগানে মোট কত আপেল আছে? এই আপেলগুলি রাখতে একটি পেটিতে 80টি করে আপেল ধরে এরকম কতগুলি পেটি লাগবে? তো চলো, একটি বাগানে কতগুলো আপেল আছে? 40টি আপেল আছে। কেমন? একটি বাগানে 40টি আপেল আছে, আপেল গাছ আছে, প্রত্যেক গাছ থেকে 580টি করে আপেল আছে। তাহলে বাগানে মোট আপেল সংখ্যা কত আছে? প্রথম কী করবো আমরা? 580-র সঙ্গে 40 গুণ করব, আর এই আপেলগুলি রাখতে একটি পেটিতে 80টি করে আপেল ধরে এরকম কতগুলো আপেল লাগবে? 80 দিয়ে ভাগ করব, এই দুটো গুণ করার পর 80 দিয়ে ভাগ করে দিলে উত্তর তোমাদের বেরিয়ে যাবে। তাহলে প্রথমে তোমরা লিখবে কি? প্রথমে লিখবে বাগানে আপেল গাছের সংখ্যা। বাগানে আপেল গাছের সংখ্যা 40টি। আর প্রত্যেক গাছে গড়ে আপেল আছে প্রত্যেক গাছে গড়ে আপেল রয়েছে কতগুলো? আপেল রয়েছে 580টি। তাহলে অতএব বাগানে মোট আপেলের সংখ্যা, বাগানে মোট আপেলের সংখ্যা সমান 580 গুণিতক 40 সমান কত হবে? 580-র সঙ্গে 40 আমরা গুণ করব। 8 5-এ 40-এর 0, হাতে রইল 4, আর 5 4-এ 20, 21 22 23 24, 2-এ 4 24, আর দুটো শূন্য বাকি ছিল, দুটো শূন্য বসিয়ে দিলাম। কতগুলো আছে? 24,000। কতগুলো আপেল আছে? 24,000 আপেল আছে। 8 5-এ তাহলে কত হলো? 8 4-এ 32, গুণটা ভুল হয়ে গেছে। 8 4-এ 32-এর 2, আমি আবার গুণটা করছি দেখো। 580-র সঙ্গে 40 যদি আমরা গুণ করি, দুটো শূন্য বাদ রেখে দেবো। সাধারণ গুণ করব আমরা, 58-র সঙ্গে 4 গুণ করব। 8 4-এ 32-এর 2, হাতে 3, আর 5 4-এ 20, 21 22 23, আর দুটো শূন্য বাকি ছিল, দুটো শূন্য বসিয়ে দিলাম। 23,200 কত হচ্ছে? সমান 23,200টি। তাহলে এই 23,200টি আপেল কতগুলো পেটিতে থাকবে? 80টি। প্রতিটা পেটিতে 80টি করে থাকলে মোট পেটির সংখ্যা হবে, প্রতিটি পেটিতে 80টি করে আপেল থাকলে মোট পেটির সংখ্যা হবে, লিখবে অতএব মোট আপেল পেটির সংখ্যা সমান কত করবে না? 23,200 ভাজিতক 80 সমান, তোমরা ভাগ করো তো 23,200-কে 80 দিয়ে ভাগ করো। 23,200-কে 80 দিয়ে ভাগ করো,
23,200-কে 80 দিয়ে যদি ভাগ করি কত হবে? 8 × 3 = 24, 8 × 2 = 16, 8 × 3 = 24, অর্থাৎ 8 × 2 = 16, অর্থাৎ 160, 80 × 2 = 160, 80 × 3 = 240, বেশি হয়ে যাচ্ছে। 2 নামলো, আর 13 থেকে 6 বাদ দাও, 4 4 3 7, কত হচ্ছে? 7। আচ্ছা 13 থেকে 6 বাদ দিলে কত হবে? 4 4 3 7। আচ্ছা বেশ, তাহলে 72, এখানে একটা শূন্য নামলো। 720, দেখো 8 5 চলে 8 6 8 4 8 7 56 8 8 64, 8 9 72, 8 9 72, মানে 720, আর শূন্য নামলো 80 0 0, কত হলো? 290টি। তাহলে কতগুলো আপেল পেটি লাগবে? 290টি আপেল পেটি লাগবে, 290টি আপেল পেটি লাগবে। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলছে, কয়েক দিকের প্রশ্ন দেখো, 32 ও 24-এর উৎপাদকগুলি লেখো। সাধারণ উৎপাদকগুলি কী কী? সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান কত? 3টি প্রশ্ন রয়েছে। প্রথমে আমরা 32 ও 24-এর উৎপাদকগুলি লিখি আমরা। দেখো 32 ও 24-এর উৎপাদক দেখো, 32-এর উৎপাদক দেখবো আমরা। 32-এর উৎপাদক দেখবো কী কী হয়, গাছ করে করবো আমরা। অর্থাৎ 2, জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 একে 2, 12, 2 6 12, 16 2 × 32 হচ্ছে। তারপরে নামলো কত? 2 দ্বারা বিভাজ্য হবে, 2 8 16, আবার কত হচ্ছে? আবার 8 বিভাজ্য হবে, আবার 2 দ্বারা, 2 4 8, আবার 4 হবে, 2 2 × 4। তাহলে আবার একটা কত আছে? আর একটা আছে 24। 24-এর উৎপাদকগুলো দেখি আমরা। প্রথম 2 দ্বারা বিভাজ্য হবে জোড় সংখ্যা, যেহেতু 2 একে 2, 2 2 × 4 12 2 × 24, 2 2 6 12, আবার 2 2 3 6, আর আবার 3 থাকলো, 1 আর 3। আচ্ছা, আর 2টাও সেই একই রকম করবে, 1 আর 3, 1 আর 2 হয়ে গেছে। এবার লিখি আমরা কত? 32-এর উৎপাদকগুলো হলো, 32-এর উৎপাদকগুলি হলো, লিখি প্রথমে 32-এর উৎপাদকগুলি হলো, কী কী পেলাম? প্রথমে পেয়েছি 1 পেয়েছি, তারপরে 2 পেয়েছি, তারপরে 2 পেলে, তারপরে 2 2 × 4, 4 পাবো, তারপরে 4, অর্থাৎ 2 2 × 4, 4 2 × 8, 8 পাবো, তারপরে হচ্ছে 8 2 × 16, 16 পাবো, 16 পাবো, তারপরে হচ্ছে 32, 3 2 32। বেশ, এরপরে দেখো 24-এর উৎপাদক, 2 4 24, 24-এর উৎপাদক দেখো, উৎপাদকগুলি হলো সমান 1 পাবো, তারপরে 2 পাবো, তারপর 3 পাবো, তারপর 6 পাবো, 3 2 × 6, 6 পাবো, আর 3 3 3 4 12, 3 4 12 পাবো, 2 3 4, 3 4 12 পাবো, তারপরে হচ্ছে 24 পাবো। এই সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। 24 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা হবে তার উৎপাদক। 24 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা হবে তার উৎপাদক। তাহলে এবার আমাদের বলা হয়েছে, তাহলে এদের মধ্যে সাধারণ উৎপাদকগুলি কী হবে? অতএব সাধারণ উৎপাদকগুলি হবে, সাধারণ উৎপাদকগুলি হলো যেগুলো মিল আছে, দেখো 1 1 মিল আছে 1, 2 2 মিল আছে 2, আর 3-এর মিল নাই, 4-এর মিল নাই, 6-এর মিল নাই, 8-এর মিল নাই, আর 42-এর মিল নাই। কী পেলাম? 1 2, আচ্ছা উৎপাদক 24, 4 4 16, 4 8 4 32, 3 ছিল, 4-এর মিল ছিল এখানে, 24 4-এর মিল ছিল, 24 8 4 32, 4 6 24 না, 4-এর মিল ছিল। তাহলে আমরা 4-এর মিল একটা পেয়ে গেছে, 4-এর মিল একটা পেয়ে গেছে, তারপরে একটা 8 হবে না, 8-8-এর মিলও ছিল একটা, দেখো 6, এখানে 8 3 24, 8 3 24 হচ্ছে, 8-এর মিল ছিল, ভুল হয়েছিল, এখানে 8-এর একটা মিল ছিল, 8-এর একটা মিল ছিল, 8 আর 8, 8-এর মিল হয়ে গেছে। তাহলে 24 কিন্তু 8 দ্বারা বিভাজ্য হতো, কেমন? 4 দ্বারাও 8 দ্বারা বিভাজ্য হতো, যেটা আমি লিখে নিই, কেমন? বেশ, এই সাধারণ উৎপাদকগুলো পেলাম কি, যে 32 ও 24-এর সাধারণ উৎপাদকগুলো পেলাম 1 2 4 8, বোঝা গেছে? বেশ, এরপরে ছিল এদের সাধারণ উৎপাদকগুলি হয়ে গেলো। এবার দেখো সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান হলো কোনটা? দেখো সবচেয়ে বড় সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টি দেখো এই 8, লিখবি কি? অতএব সাধারণ
উৎপাদকগুলির মধ্যে বড়টি হলো 8। বুঝা গেছে? চলো এরপরে প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো আমরা ঘয়ের দিকে চলে এলাম। ঘয়ের দিকে প্রশ্নটি দেখো, একটি রাস্তায় কাজ চলছে। প্রথম দিনের রাস্তায় 3/10 অংশ, আর দ্বিতীয় দিনের রাস্তায় কত অংশ ছিল? দ্বিতীয় দিনের রাস্তায় কত অংশ ছিল? এখানে মিস্টেক হয়ে গেছে। দ্বিতীয় দিনের রাস্তায় 1/10 অংশ, 1/10 অংশ এবং তৃতীয় দিন রাস্তায় কত অংশ? তৃতীয় দিন রাস্তার 3/10 অংশ। দেখো 3/10 অংশ, 3/10 অংশ কাজ হলো। রাস্তার মোট কত অংশ কাজ হলো? আর চতুর্থ দিনের রাস্তার কত অংশ বলে কত অংশ কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে? চলো তাহলে এই প্রশ্নটা আমরা দেখে নিই যে প্রথম দিন আর দ্বিতীয় দিন আর তৃতীয় দিন আর চতুর্থ দিন, এখানে তৃতীয় দিন পর্যন্ত ছিল। আর তৃতীয় দিন মোট কাজের সংখ্যাগুলো তোমরা যোগ করে ফেলবে। যোগ করে চতুর্থ দিনে কত অংশ কাজ বাকি আছে তখন তোমরা সম্পূর্ণ অংশ 1 থেকে বাদ দিয়ে দেবে। চলো আমরা এই গণিতটা সম্পূর্ণ করি। তাহলে প্রথমে লিখবে যে রাস্তার মোট কাজ হয়েছে, যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে মোট কাজ হয়েছে কত অংশ? 1/10 অংশ যুক্ত 3/10 অংশ যুক্ত আবার বলা আছে আবার 3/10 অংশ। কী হচ্ছে? 3/10 অংশ। তাহলে মোট কত হলো? 3/10 অংশ, 1/10 অংশ, আবার 3/10 অংশ, 3/10 অংশ। মোট কত হয়েছে? মোট তোমরা যোগ করো, হরগুলো সমান হয়েছে, সুতরাং তোমরা এরকম হবে, হর যদি সবগুলো সমান হয় তাহলে লসাগু কত হবে? সে সমান সংখ্যার একটা হবে, 10 হচ্ছে। আর লবগুলো কী হচ্ছে? সবগুলো যোগ করে দেবে, 3 3 6, 6 1 7, অতএব 7/10। এবার আর কত অংশ কাজ হলে কাজটি সম্পন্ন হবে? অতএব বাকি অংশের পরিমাণ কত হবে? সম্পূর্ণ অংশ যদি আমরা ধরি মোট কাজের সম্পূর্ণ অংশ 1, ধরি কাজের সম্পূর্ণ অংশ সমান 1, কেমন? তাহলে আমরা 1 থেকে বাদ দেবো, 1 থেকে 7/10 বাদ দেবো, কত হলো? সমান 10 একে 10, তাহলে 10 বিযুক্ত 7/7 সমান কত হচ্ছে? 3/7। তাহলে কত অংশ বাকি আছে? 3/10 ছিল, 3/10। তাহলে মোট কত হলো? 3/10 অংশ। 3/10 অংশ কাজ বাকি আছে। তাহলে অতএব চতুর্থ দিনে কত অংশ কাজ করতে হবে? অতএব চতুর্থ দিনে 3/10 অংশ কাজ বাকি আছে। চলো এর পরের প্রশ্ন কি বলেছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে, আমি ও দাদা একসঙ্গে বাজারে গেলাম। আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। দাদার ব্যাগে ছিল 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মসুর ডাল ও 2 কিগ্রা আটা আছে। কার ব্যাগে বেশি ভারী ও কত বেশি ভারী আছে হিসাব করি। আমার ব্যাগে যেগুলো আছে সেগুলো যোগ করব, আর দাদার ব্যাগে যেগুলো আছে সেগুলো যোগ করব, আর যার যত বেশি হবে তার থেকে কম মানেরটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কোনটা বেশি ভারী আমরা সহজে বুঝতে পারবো। চলো আমরা উত্তরটা করে ফেলি। তাহলে আমরা প্রথমে লিখব কি? আমরা প্রথমে লিখব যে আমার ব্যাগে আলুর পরিমাণ, আমার ব্যাগে রয়েছে, তাহলে প্রথমে লিখবে আমার ব্যাগে রয়েছে কি রয়েছে দেখো আমার ব্যাগে কি ছিল। আমার ব্যাগে রয়েছে
আলু দেখো, আলু আলু কত ছিল, এখানে তোমরা কিগ্রা দাও, এইদিকে গ্রাম দাও, উপরে তোমরা কিগ্রা দেবে আর এইদিকে গ্রাম দেবে। তাহলে আমার আলু কত গ্রাম, কত কিগ্রা আলু, 2 কিগ্রা আলু, 2 কিগ্রা আলু 0.0 গ্রাম, 0.0 গ্রাম কী হচ্ছে, অর্থাৎ 2 কিগ্রা আলু। তারপরে আছে পটল আছে কত, পটল আছে কত, পটল 650 গ্রাম, 650 গ্রাম। আর রসুন আছে কত, রসুন আছে আচ্ছা রসুন আছে কত হবে, রসুন আচ্ছা গ্রাম রসুন ও আচ্ছা রসুন কত গ্রাম, 300 গ্রাম, আচ্ছা 250 গ্রাম রসুন। ও ঝিঙে রয়েছে কত হবে, ঝিঙে রয়েছে, ঝিঙে রয়েছে কত গ্রাম, 300 গ্রাম, ঝিঙে রয়েছে 300 গ্রাম। এবার মোট কী করবে, মোট ব্যাগে ভারীর পরিমাণ লাগবে, মোট ব্যাগে কী বলবে, তাহলে ব্যাগে আমার ব্যাগে পরিমাণ আচ্ছা কত করবে, তোমরা সব যোগ করলে করে দাও যে সর্বমোট ওজন হবে কত, তোমরা 2 কিগ্রা ছিল, 300 গ্রাম ছিল, তারপরে শেষে 650 গ্রাম আর 250 গ্রাম মোট যোগ করে দাও, যোগ করলে কত হবে, দেখো এখানে 0 0 যোগ করো, আর দিয়ে 5 5 10 0 হাতে 1, 6 7 8, 8 3 8 3 11, 1 12, 12 লেখো, 1200 গ্রাম, 1200 গ্রাম মানে কি আমরা জানি, 1200 গ্রাম মানে 1 কিলো 200 গ্রাম। আর এখানে 2 কিগ্রা, কেমন 2 কিগ্রা, 2 কিগ্রা 1200 গ্রাম। আর 2 কিগ্রা 1200 গ্রাম কথা অর্থ হচ্ছে এখানে 1200 গ্রাম মানে কি 1000 গ্রাম যুক্ত 200 গ্রাম, 1000 গ্রাম যুক্ত 200 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম হলে কি হয় 1 কিগ্রা হয় 1000 গ্রাম। তাহলে এখানে 2 কিগ্রা যদি থাকে সমান দাও, তাহলে এখানে 1000 গ্রাম এইদিকে চলে গেলে 1 কিগ্রা হয়ে যাবে, অর্থাৎ 2 কিগ্রা প্লাস 1 কিগ্রা প্লাস 200 গ্রাম, 200 গ্রাম, তাহলে কত হলো 2 আর 1 কত হবে 3, 3 কিগ্রা প্লাস, সরি প্লাস না, 3 কিগ্রা প্লাস দেওয়া আছে, সুতরাং 3 কিগ্রা প্লাস 200 গ্রাম, এখানে প্লাসটা দেওয়ার প্রয়োজন নেই, প্লাসটা তুলে দাও, এখানে শুধু প্লাস হবে, আর এই ক্ষেত্রে প্লাসগুলো তুলে দাও, তাহলে কত হলো 2 কিগ্রা, কত হলো 2 কিগ্রা 200 গ্রাম, 2 কিগ্রা 200 গ্রাম, সরি 3 কিগ্রা, 3 কিগ্রা 200 গ্রাম। তাহলে তারপরে কি বলা হয়েছিল দেখো, তারপরে বলা হয়েছিল দাদার ব্যাগে কী ছিল, 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মসুর ডাল ও 2 কিগ্রা আটা। কার ব্যাগ বেশি ভারী, দেখো দাদার ব্যাগটা এবার ভারী কতটা আমাদের দেখতে হবে, আমার ব্যাগটা বেরিয়ে গেছে কত বেরিয়েছে 3 কিগ্রা 200 গ্রাম বেরিয়েছে, এবার দাদার ব্যাগটা কত ভারী সেটা আমাদের করতে হবে। তাহলে প্রথমে কি বলা হয়েছে দাদার ব্যাগে, দেখো দাদার ব্যাগে কী কী আছে বলা হয়েছে, চিনি আছে 1 কিগ্রা, মসুর ডাল আছে 1 কিগ্রা 250 গ্রাম, আর আটা আছে 2 কিগ্রা। চলো মোট কত ওজনের জিনিস দাদার ব্যাগে আছে, তাহলে দাদার ব্যাগে আছে, লেখো দাদার ব্যাগে আছে, ব্যাগে আছে কি আছে বলো তো, প্রথমে আছে কি আছে চিনি, প্রথমে আমরা কিগ্রা লিখে দেব, কিগ্রা আর এইদিকে গ্রাম, এখানে চিনি ছিল কত, চিনি কত কিগ্রা 1 কিগ্রা চিনি ছিল, আর গ্রাম অর্থাৎ শুধুমাত্র 1 কিগ্রা চিনি ছিল, আর তারপর আছে মসুর ডাল ছিল কত হবে, মসুর ডাল 1 কিগ্রা 250 গ্রাম, 250 গ্রাম মসুর ডাল, আর আছে আটা আছে কত, আটা আছে 2 কিগ্রা, আটা আছে কত 2 কিগ্রা, অর্থাৎ 2 কেজি, 1 কেজি চিনি, 1 কেজি 250 গ্রাম মসুর ডাল, আর আটা আছে 2 কেজি। মোট কত ওজনের ওজন আছে দাদার ব্যাগটা, বা মোট ভারী কত দাদার ব্যাগ, দাদার ব্যাগ মোট ভারী, দাদার ব্যাগ লেখো, ব্যাগ মোট ভারী কতটা হবে, একটু বেশি চলে গেছে, 0 0 0 করো, আর 5 করতে 5, আর 2 করতে 2, তারপরে এখানে 2 1, আচ্ছা 2 1 আর 4, অর্থাৎ 4 কিগ্রা, অর্থাৎ 4 কেজি ভারী কতটা, 4 কিগ্রা 250 গ্রাম, 4 কিগ্রা 250 গ্রাম দাদার ব্যাগটা ভারী। এবার চলো আমরা দেখি
এবার দেখো আমার ব্যাগে আছে 3 কিগ্রা। আমার ব্যাগটা কতটা ওজনের ভারী দেখো, 3 কিগ্রা 200 গ্রাম আমার ব্যাগে আছে, আর দাদার ব্যাগে আছে কত 4 কিগ্রা 250 গ্রাম। দেখো কার ব্যাগটা বেশি ভারী হবে বলে মনে হচ্ছে? দেখো দাদার ব্যাগটা বেশি ভারী বলে মনে হচ্ছে না? 4 কেজি আছে, এখানে 3 কেজি আছে। এখানে আছে আমার ব্যাগে 3 কেজি 200 গ্রাম, আর দাদার ব্যাগে 4 কেজি 250 গ্রাম। তাহলে কার ব্যাগটা বেশি ভারী হবে? দাদার ব্যাগটা বেশি ভারী হবে। তাহলে অতএব লিখবে, অতএব দাদার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে? 4 কিগ্রা 250 গ্রাম ওজনের জিনিস আছে। আর আমার ব্যাগে আছে, ব্যাগে মোট কত আছে? 3 কিগ্রা 200 গ্রাম। 3 কিগ্রা 200 গ্রাম আমার ব্যাগে আছে, 3 কিগ্রা 200 গ্রাম। আর দাদার ব্যাগে আছে 4 কিগ্রা 250 গ্রাম। এবার আমরা বাদ দেবো কারটা বেশি ভারী হয়েছে, আমরা এবার বাদ দেব। দেখো শূন্য থেকে আমরা কী করব? শূন্যতে শূন্য বাদে 0, 5তে 0 বাদলে কত হচ্ছে? 5, আর এখানে 2 থেকে 2 বাদলে কত? 0 কিগ্রা দাও, কিগ্রা। এখানে 1, 4 থেকে 3 বাদলে কত হচ্ছে? 1। তাহলে কতটা ভারী? দাদার ব্যাগ কতটা ভারী হচ্ছে? দাদার ব্যাগ হচ্ছে 1 কিগ্রা 50 গ্রাম, 1 কিগ্রা 50 গ্রাম, 1 কিগ্রা 50 গ্রাম ভারী। বুঝে গেছে? তাহলে তোমরা লিখবে অতএব 1 কিগ্রা 50 গ্রাম দাদার ব্যাগে বেশি আছে। কত লিখবে? অতএব দাও, অতএব 1 কিগ্রা 50 গ্রাম দাদার ব্যাগে বেশি আছে। বুঝেছে? চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের, যৌগিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। 1 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ও কী কী তা লেখো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যৌগিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। আর 1 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ও কী কী তা লেখো। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে 6 দাগের প্রশ্নটা ছিল শেষ প্রশ্ন, 5 দাগের বলছে যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা কাকে বলে? এর অ্যান্সারটা হচ্ছে যে দেখো, যে স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক সংখ্যা থাকে তাকে কি বলা হয়? যৌগিক সংখ্যা বলে। ঠিক আছে? তাহলে আমি লিখে ফেলি, চলো, যে স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক সংখ্যা থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে তার পরের প্রশ্নটা কী ছিল? তার পরের প্রশ্ন ছিল যে উদাহরণ দাও। উদাহরণ হিসেবে যদি দেখো, উদাহরণ হিসেবে যৌগিক সংখ্যাকে বলবো আমরা 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও একাধিক সংখ্যা থাকে, তাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। যেমন হচ্ছে দেখো, যেমন লিখি 4 সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা, কারণ হচ্ছে এই সংখ্যার মধ্যে কী কী সংখ্যা আছে? 1 আছে, 2 আছে, আর কি আর
4 আছে, অর্থাৎ 3টি সংখ্যা পাচ্ছি। আর আবার যদি একটা উদাহরণ দাও তাহলে কী হবে দেখো, 12, 12 একটি যৌগিক সংখ্যা। যেমন 1 পাবো, 2 পাবো, অর্থাৎ 1 দ্বারাও বিভাজ্য হবে, 2 দ্বারাও বিভাজ্য হবে, আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে, আর 12 দ্বারা বিভাজ্য হবে। এতগুলো সংখ্যা পাচ্ছি আমরা, কেমন? তাহলে এই সংখ্যাগুলো আমাদের যৌগিক সংখ্যা বলবো। 1 অথবা সেই সংখ্যা ছাড়া আরও অনেক সংখ্যা রয়েছে যেগুলো ওই সংখ্যাটি বিভাজ্য হওয়া সম্ভব। চলো, এর পরের প্রশ্নটা ছিল দেখো, এর পরের সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল 1 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ও কী কী? দেখো 1 থেকে 40 সংখ্যা মৌলিক সংখ্যা, দেখো 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে হলো দেখো কী বলা আছে, 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো কী বলো তো? চলো প্রথম পাবো 2 পাবো, 2 একটা মৌলিক সংখ্যা, কেমন? 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়। আর 2 মৌলিক সংখ্যা, 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে 11, তারপরে 13, তারপর 17, তারপর 19, তারপরে 23, 29, তারপরে শেষে 29, 30, 31, 31ও মৌলিক সংখ্যা, 31ও মৌলিক সংখ্যা হচ্ছে, তাই না? 29, আচ্ছা 27 হবে না, 28, 29 হয়েছে, তারপরে হচ্ছে 30 হবে না, 31 মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে 32 হবে না, 33 হবে না, 34 হবে না, 35 হবে না, 36 হবে না, 37 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা, তারপরে আর 38 হবে না, 39 হবে না, 40 হবে না, কেমন? তাহলে এতগুলো মৌলিক সংখ্যা পাচ্ছি। 2, 3, 5, 7, 11, 13, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে না, 17 মৌলিক সংখ্যা, 18 হবে না, 19 মৌলিক সংখ্যা, 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23 মৌলিক সংখ্যা, 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29 মৌলিক সংখ্যা, 30 হবে না, 31 হবে না, 32 হবে না, 31 হবে, 31 কিন্তু মৌলিক সংখ্যা, 32 হবে না, 33 হবে না, 34 হবে না, 35 হবে না, 34 হবে না, 37 হবে না, 37 হবে, 37, 38, 39, 40, 39ও মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা, কেন 39 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে, কেমন? তারপরে আছে 40 তো এমনিতেই যৌগিক সংখ্যা, কেমন? এই কটা সংখ্যা হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা, কেমন? চলো এরপরের প্রশ্নটা আমরা দেখে নিই। এরপরের প্রশ্ন হচ্ছে দেখো, এরপরের প্রশ্ন দেখো যে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? 6 থেকে চলে এলাম। আর এই একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। দেখো বিষমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের 3টি বাহু অসমান, তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো, অর্থাৎ বাহুবেধ ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে বাহুবেধ ত্রিভুজ, আর এই বাহুবেধ ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ তাকেই বলবো যে ত্রিভুজের 3টি বাহু অসমান, তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করবো আমরা, যে যেমন একটা ত্রিভুজ অঙ্কন করবো যার 3টি বাহু কিন্তু পরস্পর অসমান হবে, কেমন? চলো আমরা এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা তোমরা নিজেরাই পারবে। ক্ষয়তে পছন্দ করো, বসির মিয়া তার সবজি বাগান পাশের ছবি দেখো, সবজি বাগান বেড়া দিয়ে ঘিরবি, কতটা দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে, অর্থাৎ পরিসীমা। এই যে বসির মিয়ার বাগানের পরিসীমা কতটা আমরা কী করবো, যে প্রতিটি বাহু যোগ করলে কিন্তু আমরা পরিসীমাটা পেয়ে যাব। আর পরিসীমা মানে কি, বেড়া দিতে তত মিটার দৈর্ঘ্যের বেড়া দিতে হবে যতটা হচ্ছে পরিসীমা তার। দেখো এই পরিসীমাগুলো বের করতে হলে আমরা কী করব, সবগুলো যোগ করব, যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। কী পেলাম দেখো, আমরা এখানে করছি দেখো, এটা হচ্ছে 14 মিটার, আচ্ছা 14 মিটার, দেখো 14 মিটার পাচ্ছি, 14 মিটার যুক্ত এটা আছে 15 মিটার, 15 মিটার পাচ্ছে, এটা 2 মিটার পাচ্ছে, এটা 10 মিটার পাচ্ছে, যুক্ত এটা আছে 12 মিটার পাচ্ছে, এইটুকু 12 মিটার পাচ্ছে, যুক্ত তারপর এইটুকু 5 মিটার পাচ্ছে, কেমন? তাহলে কত হলো, কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা বাহু। এই বসির মিয়ার সবজির বাগানের প্রান্ত কটা আছে, 6টা প্রান্ত, 6টা প্রান্ত বা 6টা বাহুর যোগফল করে দিলে আমরা পরিসীমা পেয়ে যাব, কেমন? তাহলে 14, 15, 2, 10, 12, 5, এই 6টি বাহুকে যদি আমি যোগ করি, দেখো 5, 6, 7, 8, 9, 9, 5, 14, 14, 4 হচ্ছে 18, 8 হাতে 1, 2, 3, 4, একে 5, 58 মিটার। কত মিটার আছে? 58 মিটার।
58 মিটার দৈর্ঘ্যে। তাহলে কি বসির মিয়া তার সবজি বাগানের বেড়া দিতে দেবে কত মিটার দৈর্ঘ্যের বেড়া দিতে হবে তাকে? 58 মিটার দৈর্ঘ্যের বেড়া দিতে হবে। কেমন? তো তার পরের প্রশ্ন দেখো, গয় থেকে প্রশ্ন, পাশের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে হিসাব করি। দেখো পাশের চিত্রটি কতগুলো ত্রিভুজ আছে আমরা হিসাব করি। দেখো একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ, চারটে ত্রিভুজ পেলাম আমরা। দেখো এই দিক দিয়ে একটা পেলাম, দেখো ত দ থ মিলে একটা ত্রিভুজ পেলাম 5টা। আবার এই দিক দিয়ে একটা পেলাম থ দ ধ অর্থাৎ 6টা। আর এই দিক দিয়ে একটা পেলাম 7টা। আবার এই দিক দিয়ে একটা পেলাম 8টা। চলো আমরা দেখে নিই প্রথমে। দেখো প্রথমে এই একটা ত্রিভুজ পেলাম, আগে বাইরেরটা আমরা অঙ্কন করে নিচ্ছি। এটা একটা ত্রিভুজ পেলাম, কেমন একটা ত্রিভুজ পেলাম। আবার দেখো এ সাইডটাকেও একটা ত্রিভুজ পেলাম, এ সাইডটাও একটা ত্রিভুজ পেলাম, কেমন ত্রিভুজের 3টি বাহু। দেখো এই দিক দিয়ে মোট কটা পেলাম, এই দিক দিয়ে একটা পেলাম আর এই দিক দিয়ে একটা পেলাম, হয়েছে। আবার দেখো এই দিক দিয়ে একটা পাবো, আবার এই দিক দিয়ে একটা পাবো। তাহলে মোট কটা হলো 4টে, ওপারে দুটো এপারে দুটো আর এপারে দুটো ওপারে দুটো, মোট 4টে হলো। আবার এইখানে মাঝে ছোট ছোট খোপ দেখো 3টি করে, একটি করে, মোট 4টি খোপ। তাহলে আগের 4টে পেলাম, এই 4টে মোট কটা হবে 8টি। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? এখানে মোট চিত্রটিতে মোট 8টি ত্রিভুজ আছে। মোট কতগুলো? 8টি ত্রিভুজ আছে, বুঝতে পেরেছ? তাহলে এইগুলো তোমাদের 2023 সালের প্রাথমিক শেষ পরীক্ষা, অর্থাৎ তোমাদের 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিতের 2023 সালের গণিতের যে প্রশ্নপত্রটা তোমাদের পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নপত্রটা আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আর আশা করি তোমাদের কোনো সমস্যা থাকলে তো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে। আর সেই সঙ্গে যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো, যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে তোমাদের আরও সুবিধা হয়। আর আর চলো আজকের এই পর্যন্ত। তোমাদের কোনো যদি সমস্যা হয় অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর যারা 2025-এর স্কলারশিপ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা দিয়ে চলেছ, তারা অবশ্যই ভালো করে পড়বে, কেমন? এই বলে রাখছি। তোমাদের 2023 সালের সম্পূর্ণ 5টি সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, তারপরে সমাজবিজ্ঞান, বিজ্ঞান, মোট 5টা বিষয় আমি সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। আর এর পরে আমি 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের স্কলারশিপ বা বৃত্তি পরীক্ষাটা, তার প্রশ্নপত্র আমি সম্পূর্ণ আলোচনা করব। চলো আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।